প্রথমে বলছি অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক রেডিয়াই তোমার হয়ে যাবে 143 আর এইখানে তোমার 135। বারবার বলেছি ডেনসিটি ইকুয়াল টু কি আমার মাস বাই ভলিউম। তো যখনই আমি ডাউন দা গ্রুপে আসি আমার মাস বাড়ে, হ্যাঁ অবশ্যই বাড়ে, আমার ভলিউম বাড়ে, হ্যাঁ অবশ্যই বাড়ে। এইগুলো এই টাইপের স্ট্রাকচারকে বলি আমরা আইসোহেড্রাল স্ট্রাকচার। এগুলো কিন্তু খুবই নিজেদের মধ্যে ইন্টারনাল বন্ডিংটা এত বেশি থাকে না, কারণ বোরন তোমরা জানো খুব একটা নন রিঅ্যাক্টেড এলিমেন্ট, রিঅ্যাক্ট করতে চায় না, কারণ কি বলো ওর এক তো এক্সেপশন এটা যে কোভ্যালেন্ট কম্পাউন্ড, যেটা আমরা পরে আস্তে আস্তে আসবো। যেহেতু নন রিঅ্যাক্টেড ক্রিস্টালাইন স্ট্রাকচার থাকে, আইসোহেড্রাল স্ট্রাকচার থাকে, তার জন্য তো এত বেশি ওর মেল্টিং পয়েন্ট, তাই জন্য এটা খুব বড় এক্সেপশন। যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে বোরনের মেল্টিং পয়েন্ট এত বেশি কেন, বাকি প্রথম কথা তোমরা বলবে দিস টু স্মল স্ট্রাকচার, স্মল সাইজ হয়ে তবে নন রিঅ্যাক্টেড, প্লাস এটা পাউডার ফর্মে পাওয়া যায় না, মানে নট অ্যামারফাস। আমরা পড়ছিলাম পি ব্লক এলিমেন্টস। আগের যে ভিডিও ছিল সেখানে আমরা মোটামুটি পি ব্লক এলিমেন্টস এর ডেসক্রিপশন রেজিস্ট্রেশন যা ছিল সেটা সব দেখে নিয়েছি। আজকে একদম উইদাউট এনি টাইম ওয়েস্ট আমরা শুরু করব বোরন ফ্যামিলি। ঠিক আছে, মানে আমাদের হচ্ছে গ্রুপ 13 বোরন ফ্যামিলি আমরা স্টার্ট করব। কে কে আছে বোরন ফ্যামিলিতে প্রথমে এটা আমাদেরকে জেনে নিতে হবে, নাহলে তো স্টার্ট করে লাভ নেই। তো প্রথমেই আসবে আমাদের বোরন। ঠিক আছে, বোরন আসবে, নিচে থাকবে অ্যালুমিনিয়াম, তারপর গ্যালিয়াম, তারপর আসবে তোমার ইন্ডিয়াম আর হচ্ছে থ্যালিয়াম। ঠিক, আচ্ছা প্রথম কথা আমরা 1 2 3 4 5 পিরিয়ড 6 অবধি নেবো। তোমরা জানো এটা পিরিয়ড 1, পিরিয়ড 2, এটা পিরিয়ড 3, এটা পিরিয়ড 4, এটা পিরিয়ড 5, এটা পিরিয়ড 6। ঠিক আছে, আমি একটু নামগুলো লিখে দিয়ে চেষ্টা করি। এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে আমাদের গ্যালিয়াম। গ্যালিয়াম এল এল হয় না, এল হয়, একটু দেখে নিও, স্পেলিংটা একটুখানি ভুল হয়ে যেতেই পারে। ইন্ডিয়াম আর এটা হচ্ছে থ্যালিয়াম। ঠিক আছে, বোরনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 5, এইটা হবে 13, এটা হয়ে যাবে 31, মেবি এটা 49 আর মেবি এটা 81। ঠিক আছে, একটু জাস্ট তোমরা দেখে নিও। ঠিক আছে, 49 81। ওকে, তাহলে প্রথমে আমরা স্টার্ট করব। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ। প্রত্যেক সবার ফিজিক্যাল প্রপার্টিজ দেবো, আমি বড় করে হেডিং দিয়ে দিলাম, আজকে শুধুমাত্র ফিজিক্যাল প্রপার্টিজ দেবো। একটা ভিডিওতে কমপ্লিট হতেও পারে, নাও হতে পারে ফিজিক্যাল প্রপার্টিজ, কারণ ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে প্রচন্ড বেশি এক্সেপশনস আছে, সেগুলোকে আমরা একটা করে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, প্রথমে চলে আসি একটু ইলেকট্রনিক কনফিগারেশনে। ইলেকট্রনিক কনফিগারেশনে যদি আসি, যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশনে আসি, ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে আমি বলেছিলাম যে গ্রুপ 13 মানে কনফিগারেশন হবে NS2 NP1। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই। আমি আগের ইয়েগুলো লিখছি না, আমি জাস্ট লাস্টের দুটো অরবিটাল লিখছি। ঠিক আছে, এখানে হয়ে যাবে 2s2 2p1, এখানে হয়ে যাবে 3s2 3p1, এখানে হয়ে যাবে 3d10 4s2 4p1, এখানে হয়ে যাবে 4d10 5s2 5p1। এইখানেতে সমস্যাটা হবে, এইখানে হয়ে যাবে 4f14 একটা আসবে, সাথে 5d10 আসবে, 6s2 আসবে, 6p1 আসবে। শুধু এর আগের নোবেল গ্যাসগুলো আমি লিখলাম না, সেগুলো তোমরা একটু বুঝে নিও। ঠিক আছে, দিলাম না। এটা হয়ে গেল নরমালি কনফিগারেশন কার না, আমাদের গ্রুপ 13 এলিমেন্টস বোরন ফ্যামিলি। আমরা পড়ছি কি বোরন ফ্যামিলি। ঠিক আছে, পি ব্লক এলিমেন্টস এর মধ্যেই বোরন ফ্যামিলি পড়ছি। ওকে,
তো জানো গ্রুপে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স এর সবকিছু সমান হয় না, তেমন এদের মধ্যে সবকিছু সমান হয় না। বোরন সবার ফার্স্ট মেম্বার, ওই জন্য সব থেকে বেশি এক্সেপশন এর। আর সত্যি কথা বলতে বোরন রেয়ার, খুবই রেয়ার, মানে খুব রেয়ার বলবো, মানে ভালোই রেয়ার, ঠিক আছে, পাওয়া তো যায়ই না সেরকম। অ্যালুমিনিয়াম তো থার্ড অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, মানে এত আছে এত আছে, তোমাদের ঘরে অ্যালুমিনিয়ামের বাসন কোসন থেকে শুরু করে, হ্যাঁ, ফুলের স্টিকে অ্যালুমিনিয়ামের ফয়েল থেকে শুরু করে সব জায়গায় অ্যালুমিনিয়াম দেখতে পাবো। গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম এইগুলো খুব একটা পাওয়া যায় না, তাই জন্য ছেড়ে দাও এদেরকে। নর্মালি অ্যালুমিনিয়ামটা এখানে সব থেকে বেশি পাওয়া যায়, বোরনটাও পাওয়া যায়, এইগুলো চাপ আছে, ঠিক আছে। আচ্ছা, এক একটা করে আমরা ফিজিক্যাল প্রপার্টিজে আসবো। প্রথমেই যেটা ফিজিক্যাল প্রপার্টিজ সব এইগুলো করবো, এদিকে করবো, এখানে আমি সব ডকুমেন্টস গুলো দিয়ে রাখলাম। প্রথম ফিজিক্যাল প্রপার্টিজ আজকে আমাদের অ্যাটমিক রেডিয়াই। আগে থেকেই বলে দিয়েছি, খাতা পেন নিয়ে বসবে, কারণ প্রত্যেকটা ফিজিক্যাল প্রপার্টিজে একটা করে মিনিমাম এক্সেপশনস আছে। অ্যাটমিক রেডিয়াই বা আয়নিক রেডিয়াই, ঠিক আছে। তো যেমন কি আমরা জানি অ্যাটমিক রেডিয়াই বা আয়নিক রেডিয়াই কোত্থেকে কোথায় কমে না, উপর থেকে যখন নিচে আসবো তখন আমার ডাউন দ্য গ্রুপ, আমার ইনক্রিজ করে। হ্যাঁ, নর্মালি আমরা জানি, ঠিক আছে, রাউন্ড দি গ্রুপ ইনক্রিজ করে আমরা জানি, কারণ সব থেকে বড় কথা হচ্ছে অরবিটাল বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে এফ ব্লক চলে এসেছে, এখানে ডি চলে এসেছে, এখানে ডি, এখানে এস, এখানে এস, ঠিক আছে, অরবিটাল বাড়ছে, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যদি দুটো জিনিস নিই, দুটো না, হ্যাঁ দুটো, এদের মধ্যে প্রথম হচ্ছে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম। তুমি দেখো ভালো করে, অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে কি সমস্যা, এখানে শুধু এস আর পি আছে, আর এখানে ডি চলে এসছে। আবার যদি ইন্ডিয়াম আর থ্যালিয়ামের মধ্যে যাই, এখানে ডি আছে, এখানে এফ চলে এসছে, ঠিক আছে। তার মানে এদের দুজনের মধ্যে কিছু ঝগড়া ঝামেলা হতে পারে, এই একটা পেয়ারের কথা বলছি, এই একটা পেয়ারের কথা বলছি, ঠিক আছে। যদি আমরা অ্যাটমিক রেডিয়াই বলি, যদি আমরা অ্যাটমিক রেডিয়াইয়ের কথা বলি, প্রথমে বলছি অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক রেডিয়াই তোমার হয়ে যাবে 143, আর এইখানে তোমার 135, ঠিক। আচ্ছা, এবার সমস্যাটা হচ্ছে, দেখো খুব ভালো করে, অ্যালুমিনিয়াম গ্যালিয়ামের উপরে আছে, তো অ্যালুমিনিয়ামের হিসাব মতো কম হওয়া উচিত ছিল গ্যালিয়ামের থেকে, তাই না? গ্যালিয়ামের থেকে কম হওয়া উচিত ছিল, গ্যালিয়ামটা বড় হওয়া উচিত ছিল, কিন্তু সমস্যাটা হয়েছে যখন আমার এক্সপেরিমেন্টালি দেখি তখন এইটা বেড়ে গেছে, এইটা আমার কমে গেছে, এরকম একটা প্রথম এক্সেপশন। সেকেন্ড এক্সেপশন আমি কি বললাম, এখানে ডি, যখনই তোমার অরবিট চেঞ্জ হবে তখনই এক্সেপশন আসবে, কেন আমি বলে দেবো এরপরে। এখানে পি আছে, এখানে ডি চলে এসছে, এখানে ডি 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 চলছে, এদের দুজনের মধ্যে ওরকম কিছু ব্যাপার নেই। যখন ডি আর এফ এর মধ্যে, এখানে আবার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। সমস্যা এখানের মধ্যে হয়তো খুব একটা হবে না, বাট যতটা বাড়ার দরকার ছিল হয়তো ততটা বাড়ে না, ঠিক আছে। তোমার যদি যদি বলি ইন্ডিয়াম আর যদি বলি থ্যালিয়াম, ঠিক আছে, ইন্ডিয়ামে যদি থ্যালিয়াম বলি, তাহলে ইন্ডিয়ামের 176 আর এখানে 169। দেখো মোটামুটি ইন্ডিয়াম থেকে থ্যালিয়াম একটা এফ বেড়েছে, তার মানে অনেক ডিফারেন্স হওয়া উচিত ছিল, কিন্তু দেখো ডিফারেন্সটা খুবই মাইনার ডিফারেন্স, খুবই মাইনার ডিফারেন্স, একদম মাইনার ডিফারেন্স না। এখানে তো এক্সেপশন, এটা তো আমার এক্সেপশন, এই যে জিনিসটা, এটা তো আমার এক্সেপশনই পড়ে যাচ্ছে, এটা আমার এক্সেপশনে পড়ে যাচ্ছে অবশ্যই, কিন্তু এটা এক্সেপশনে পড়ছে না অবশ্যই বেশি, বাট কতটা, মানে গ্যাপটা দুই দুই মাত্র কম, ভাবতে পারছো, দুই কম, এখানে আমাদের 10-12 কম আছে, 12 কম, ঠিক আছে। যাই হোক, এবার এই জিনিসটা কেন হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এইটা বলার আগে আমি একটা তোমাকে বলে দিই, শিল্ডিং এফেক্ট। শিল্ডিং এফেক্ট একটা খুব ইম্পর্টেন্ট টপিক এটার উপর। শিল্ডিং এফেক্ট কি জিনিস, ধরো আমাদের এখানে একটা অ্যাটম আছে, অ্যাটমেতে প্রত্যেকটা এস পি ডি এফ প্রত্যেকটা একটা শিল্ড আছে। ধরো আমি একটা নিউক্লিয়াস, খুব ভালো করে শুনবে, একবার বুঝে গেলে দ্বিতীয়বার বোঝার দরকার পড়বে না, দরকার হয় রিভাইন্ড করে করে দেখবে। আমি ধরো একটা নিউক্লিয়াস, ঠিক, আমার এস অরবিটাল আছে, পি আছে, ডি আছে, এফ আছে, আমার অনেক কিছু আছে। আমার সমস্যাটা কোথায়, আমার সমস্যাটা হচ্ছে লাস্ট ইলেকট্রনটাকে নিয়ে। আমার সাইজটা ডিপেন্ড করবে কি নেই, আমার যে লাস্ট ইলেকট্রনটা আছে আমি তাকে কত জোরে টেনে ধরে আছি, তাই না? আমি যদি তাকে জোরে টেনে ধরে থাকি তাহলে আমার সাইজটা অবভিয়াসলি কমে, আমি কম্প্রেস হয়ে যাবো। যদি আমি ততটা বেশি করে টেনে ধরে রাখতে না পারি, আমি সাইজটাকে অতটা কম্প্রেস হবে কি করে আমার? আমার যদি অ্যাট্রাকশন ফোর্সটা কম থাকে তাহলে তোমার সাইজটা বেশি, আর যদি আমার অ্যাট্রাকশন ফোর্সটা বেশি থাকে তাহলে তোমার সাইজটা কম। বুঝতে পারলে ব্যাপারটা? ওকে, এবার প্রত্যেকটা যে অরবিটাল আছে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি এফ, প্রত্যেকটার একটা শিল্ডিং আছে। মানে বলে না যে তোর অ্যাট্রাকশন করে আমি সিল করে থাকবো, মানে
তাই তুই ওর দিকে একদম নজর দিবি না, আমি ওর পাহারা দিচ্ছি, আমি ওর শিল্ড করছি, দিস ইজ ওয়ার শিল্ডিং এফেক্ট। তো এস পি ডি এ প্রত্যেকের এক একটা করে শিল্ডিং এফেক্ট আছে, যেটার কাজ কি নিউক্লিয়াস যে অ্যাট্রাকশন ফোর্সটা লাগাবে লাস্ট ইলেকট্রনটার উপর, ওরা তাকে প্রোটেক্ট করবে। এস ব্লক আছে, ঠিক আছে, এস এস অরবিটাল আছে, এখানে নিউক্লিয়াস আছে, আমার সামনে এস আছে, এস বলছে আমি জিতে দেবো না, আমার নিউক্লিয়াস আমি তো অ্যাট্রাকশন করছি, কিন্তু এস এর জন্য অনেকটা আমার অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে। পিছনে পি আছে কমে যাচ্ছে, ডি আছে কমে যাচ্ছে, এফ আছে কমে যাচ্ছে, প্রত্যেকটার জন্যই কিছু না কিছু আমার অ্যাট্রাকশন কমবে, এইটুকু বোঝা গেছে। তাহলে প্রত্যেকটা অরবিটালে একটা করে শিল্ডিং এফেক্ট হয়, মানে যে আমার নিউক্লিয়াস থেকে লাস্ট ইলেকট্রনটাকে যে টেনে ধরার অ্যাট্রাকশন ফোর্সটা সেটাকে কমায়, সেট ইজ কল্ড দ্য শিল্ডিং এফেক্ট। এবার সমস্যাটা হচ্ছে এস অরবিটালের যা শিল্ডিং এফেক্ট সব থেকে বেশি, তারপর পি, তারপর ডি, তারপর এফ। সত্যি কথা বলছে ডি আর এফ এর শিল্ডিং এফেক্ট এত পুয়ার এত পুয়ার, এরা কিছু শিল্ডিং হতে মানে বলে না। তুমি ধরো এমন একটা স্কুলে গেছো, ঠিক আছে, স্কুলে ধরো গার্ড রেখেছে, ধরো একটা বড় বড় মিনিস্টারের অফিস, ঠিক আছে, গার্ড রেখেছে একটা পুরো ধুত্তরে একদম 80 বছর 85 বছরের বয়স্ক ভদ্রলোক। আমি কোনো বাজে কমেন্ট করছি না, জাস্ট নর্মাল কথা বলছি, জাস্ট বোঝার জন্য বলছি, ঠিক আছে। ধরো 80 85 বছরের বৃদ্ধ একদম ভদ্রলোক, তাকে একদম গার্ড রেখেছে, সেরকম কামছে, ঠিক আছে। কেউ চোর চাকারি এলো, কি হয়েছে, ঠেলে দিয়ে পালিয়ে গেল, সে সিল করতে পারবে? হ্যাঁ কি না, সত্যি কথা বলো, সিল করতে পারবে? কোনো ব্যাংক আছে, ব্যাংকে যদি পুলিশ অপারেশনটা চোরকে দেখে করে কাঁপতে থাকে, সে সিল করতে পারবে? হ্যাঁ কি না, সিল করতে পারবে না। সেইখানে যদি একদম বডি বিল্ডার গুলো থাকে ওরকম ওরকম করে যায়, তখন সে তো চোর দেখে ভয় খাবে, এই প্রচুর সিল মেরে দেবে আমাকে, পালিয়ে যায় এরকম করে। তো এই যে ডি আর এফ ব্লক আছে, এই ডি আর এফ যে অরবিটটা আছে, এদের সিল এফেক্ট এত কম এত কম, এরা কিছু করতেই পারে না, এরা কিছু করতেই পারে না। সব থেকে বেশি এদের দুজনের একদম পুয়ার, কি বললাম, পুয়ার শিল্ডিং এফেক্ট, ঠিক আছে, পুয়ার শিল্ডিং এফেক্ট। এবার যদি এতটা বুঝে থাকো, এবার খুব ইজি। এইটাকে আমি এত দেখো, আমি একটা জিনিস নিয়ে এত টাইম খাচ্ছি, তার নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ এরপর যত এক্সেপশন পাবো আমি সব জায়গায় শিল্ডিং এফেক্ট চিপকাবো, কিন্তু আমি বলে দিচ্ছি আগে থেকে, যত এক্সেপশন পাবো সব জায়গায় আমি ম্যাক্সিমাম শিল্ডিং এফেক্ট চিপকাবো, তখন কিন্তু তোমাদেরকে বুঝে শুনে ধরে রাখতে হবে। দেখো এইখানে আমার পি আছে, এইখানে ডি চলে এসছে, এইখানে যতক্ষণ পি ছিল এটা শিল্ডিং এফেক্টটা ভালো ভালো ছিল, যখনই বি থেকে ডি তে চলে এসছে এটা শিল্ডিং এফেক্ট, মানে আমি বলছি না এখানে পি নাই, পি আছে, অবশ্যই পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, বাট এইখানে পি কে যাওয়ার আগে এখানে এস ছিল, যার শিল্ডিং এফেক্ট সব থেকে বেশি। এইখানে পি তে যাওয়ার আগে এস তো আছে, কিন্তু তার আগে ডি আছে, ঠিক আছে। তো বুঝতে পারছো, মানে আমার যদি ফার্স্ট লাইন অফ ডিফেন্স কমে গেছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স কমে গেছে, তাই জন্য যে আমার নেট অ্যাট্রাকশন ফোর্সটা হয়, সেইটা অ্যালুমিনিয়ামের অ্যাট্রাকশন ফোর্সটা একটু বেশি হয়ে যায়, গ্যালিয়ামের অ্যাট্রাকশন ফোর্সটা একটু কম হয়ে যায়। যখনই আমার অ্যাট্রাকশন ফোর্সটা গ্যালিয়ামের, সরি ভুল বললাম, গ্যালিয়ামের অ্যাট্রাকশন ফোর্সটা কি বলে একটু কমে যায়, যখনই গ্যালিয়ামের অ্যাট্রাকশন ফোর্সটা আমার একটু কমে যায়, তখনই ওদের কি হচ্ছে যে অ্যাটমিক রেডিয়াটা একটু ডিক্রিজ করে যায়, অ্যাটমিক রেডিয়াটা একটু ডিক্রিজ করে যায়। যখনই অ্যাটমিক রেডিয়া ডিক্রিজ করছে, ব্যাস হয়ে গেল আমাদের মোটামুটি এক্সেপশন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম এফেক্ট, শিল্ডিং এফেক্টটা বোঝা গেল। আচ্ছা, ইন্ডিয়াম এখানের মধ্যে ওই জন্য খুব একটা বেশি ইয়ে নেই, মানে শিল্ড করতে পারছে না, অ্যাট্রাকশন ফোর্স এত কম, মানে ধরো আমি যাব আমার লাস্ট অরবিটাল ইলেকট্রনের প্রতি, আমি যাচ্ছি এখানে, আমি দেখছি এখানে আমাকে শিল্ড করছে, এখানে আমার এস আর পি ছিল, দুজনে মিলে শিল্ড করছিল, তো আমি অতটা অ্যাট্রাকশন ফোর্স দিতে পারছিলাম না লাস্ট ইলেকট্রনটাকে, যতটা আমার দেওয়া দরকার ছিল, তাই জন্য অ্যাট্রাকশন ফোর্সটা অনেক কম ছিল, তো আমার অ্যাটমিক রেডিয়াটা অবভিয়াসলি বেড়েছিল। এইখানে ডি আসার ফলে কি হয়েছে, এখন আমার অ্যাট্রাকশন ফোর্সটা একটু বেড়ে গেছে, কারণ দেখছি সামনে ডি আছে, কোনো সমস্যা নেই, ওটা মেরে ফেলে দেবো, ঠিক আছে। আমরা যাচ্ছি ডি এর মাঝখান দিয়ে হাত গলিয়ে একদম টেনে ধরেছি ইলেকট্রনটাকে, ঠিক আছে, মানে আমি ইলেকট্রনটাকে টেনে ধরেছি, মানে বুঝতে পারছো, এখানে এস আছে পি আছে, এখানে টানা, এখানে খুব একটা বেশি টানতে দিচ্ছিল না, এখানে ডি এস পি, এইখানটায় আমার টানাটা খুব অনেকটা বেড়ে গেছে, কারণ এখানে ডি অরবিটাল পেশেন্ট আছে, যখন আমার টানাটা বেড়ে গেছে, তো অবভিয়াসলি আমার যখন অ্যাট্রাকশন ফোর্সটা কমে যায়, আপনার রেডিয়াসটা কমে যাবে, তাই না। তো এইটা ছিল আমার এক্সপ্লেনেশন, ঠিক আছে। এইখানেও সেম জিনিস হচ্ছে, যখন এখানে ডি ছিল এখানে এফ চলে এসেছে, দেখো যতটা বাড়ার কথা ছিল ততটা কিন্তু বাড়ে, হ্যাঁ দিস ইজ নট দ্য এক্সেপশন, বাট বাড়েনি অতটা যতটা বাড়া উচিত ছিল, ঠিক আছে। তাহলে অ্যাটমিক রেডিয়াটা মোটামুটি বোঝা গেল, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট হচ্ছে, এই জিনিসটা কিন্তু বারবার বলছি, মনে রাখবে, নেক্সট হচ্ছে আমাদের ডেনসিটি। নেক্সট হচ্ছে আমাদের ডেনসিটি। ডেনসিটি তো বারবার বলেছি, ডেনসিটি ইকুয়াল টু কি, আমার মাস বাই ভলিউম,
তো যখনই আমি ডাউন দা গ্রুপে আসি আমার মাস বাড়ে, হ্যাঁ অবশ্যই বাড়ে। আমার ভলিউম বাড়ে, হ্যাঁ অবশ্যই বাড়ে। ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুটো রেসিপ্রোকাল। সমস্যাটা হচ্ছে ভলিউম তো বাড়ে, অবশ্যই বাড়ে, কিন্তু মাসের যে প্রপোর্শনটা এটা বেশি বাড়ে। তাই জন্য মানে নেট রেট যদি মাস বাই ভলিউম দেখো, যেহেতু মাসটা বেশি বাড়ে, ধরো এটা বেশি বাড়ে, এটাও বাড়ছে, এটাও বাড়ছে, এটা ধরো বেশি বাড়ছে, তার মানে নেট এটা তো ইনক্রিজই করবে যত আমার মাসটা বাড়বে, তাই না? তাই জন্য ডাউন দা গ্রুপ আমার কি হচ্ছে, ডেন্সিটিটা আমার ইনক্রিজ করে, এটা জেনারেল কথা। তাই জন্য আমি জাস্ট একদম এখানে কোনো ব্যাপার নেই, ডাউন দি গ্রুপ আমার ইনক্রিজ করে, ডাউন দি গ্রুপ আমার ডেন্সিটিটা ইনক্রিজ করছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, এটাও হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমার হয়ে যাবে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট তোমরা জানো মোটামুটি, যে যত আমার ভলিউম বেড়েছে তত আমার অ্যাট্রাকশন ফোর্সটা কমে যায়। যদি আমার অ্যাট্রাকশন ফোর্সটা কমে যায়, মেল্টিং পয়েন্টটা ডিক্রিজ করবে। তোমরা জেনারেলি যেটা জানো যে আমাদের ডাউন দি গ্রুপ এটা আমার করে কি, ডিক্রিজ। এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, তোমরা এটা জানো। হ্যাঁ, এবার পালা এক্সেপশনের। আচ্ছা, এক্সেপশন কোথায় কোথায় আছে তোমাদের প্রত্যেকটা মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট আগে লিখি। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর হচ্ছে থ্যালিয়াম। আচ্ছা, বোরনের যদি মেল্টিং পয়েন্ট বলো তাহলে খুব বেশি মেল্টিং, এখানে শুধু আমি মেল্টিং পয়েন্টের কথা বলছি, হ্যাঁ, নোট বয়লিং পয়েন্ট, না বয়লিং পয়েন্ট বলছি না। 2453, এটা সব কেলভিনে, এগুলো সব কেলভিনে। ঠিক আছে, এটুকু মনে রাখবে, এটা আমি লিখলাম না, এটা সব কেলভিনে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমার হয়ে যাবে 933, 303। দেখতে পাচ্ছি এক্সেপশন তো চলেই এসেছে, একটা এক্সেপশন তো একটা চলে এসেছে। ঠিক আছে, এই হলো মোটামুটি তোমাদের। আচ্ছা, এটা 86 না 86 না 77। আচ্ছা, এগুলো সব কেলভিনে। তো এখানের মধ্যে প্রথম আমাদের জানা দরকার যে বোরনের এত মেল্টিং পয়েন্ট কেন, বাকি গ্রুপের মেল্টিং পয়েন্টের ধারে কাছেও নেই, বোরনের এত মেল্টিং পয়েন্ট কেন। দ্বিতীয় কথা হচ্ছে ডিক্রিজ করবে, তো বুঝতে পারছিলাম স্যার ডিক্রিজ তো করছে, হঠাৎ করে দেখলাম এখানে ডিক্রিজ করলো, এখানে আবার ইনক্রিজ করে গেল, আবার এখানে ইনক্রিজ করলো, এখানে ডিক্রিজ করা যাবে, আবার বেড়ে গেল। এইসব কি সব হচ্ছে স্যার? ঠিক আছে, মানে এই যে এতগুলো পেয়ার আমাকে প্রথমে ব্যাপারটা করতে হবে। ঠিক আছে, তো এইখান থেকে গ্যালিয়ামের প্রথম কথা, গ্যালিয়ামের প্রথম কথা হচ্ছে বোরনের এত মেল্টিং পয়েন্ট কেন, গ্যালিয়ামের মেল্টিং পয়েন্ট এত কম কেন, এদের দুজনের মধ্যে বেড়ে গেল কেন, এইগুলো সব আমরা এক এক করে ডিসকাস করবো। ঠিক আছে, আচ্ছা, প্রথম কথা, বোরনের মেল্টিং পয়েন্ট এত বেশি, তার কারণ হচ্ছে বোরন তোমরা জানো একটা নন রিঅ্যাক্টেড এলিমেন্ট, মানে রিঅ্যাক্ট করতে চায় না। প্রথম কথা হচ্ছে এটা নন রিঅ্যাক্টেড, ওই জন্য প্রথম কথাই মেল্টিং পয়েন্ট বেশি, রিঅ্যাক্ট করতে চায় না, প্রথম কারণ হচ্ছে নন রিঅ্যাক্টেড। ঠিক আছে, এর একটা ক্রিস্টালের প্রেজেন্ট থাকে, একটা ক্রিস্টাল হয়ে থাকে, ক্রিস্টালাইন স্ট্রাকচার হয়ে থাকে, ক্রিস্টালাইন স্ট্রাকচার। এই যে ক্রিস্টালাইন স্ট্রাকচারটাকে, এই ক্রিস্টালাইন স্ট্রাকচারটাকে আমরা বলি আইসোসেড্রন স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আমরা বলি আইসোসেড্রন স্ট্রাকচার। ঠিক আছে, মানে কেমন বলতো, এই বোরন ধরো, এটা এখানে একটা বোরন, এখানে একটা বোরন, এরকম না, সরি একটু ভুল হলো, এখানে একটা বোরন, এখানে একটা বোরন, এখানে একটা বোরন, এখানে একটা বোরন, এদের মাঝে এদিক দিয়ে মানে এরকম একটা
মানে একটা বেশ ভালো কমপ্লেক্স স্ট্রাকচার, এরকম করে চারদিক দিয়ে মানে একটা ডায়মন্ড কাটিং এর উপর স্ট্রাকচার হয়ে থাকবে। আমি ঠিকঠাক আঁকলাম না, তোমরা একটু ইন্টারনেটে দেখে দেবে, অনেকটা এরকম টাইপেরই দেখতে লাগবে, ঠিক আছে। এইগুলো এই টাইপের স্ট্রাকচারকে বলি আমরা আইসোহেড্রাল স্ট্রাকচার। এগুলো কিন্তু খুবই নিজেদের মধ্যে ইন্টারনাল বন্ডিংটা এত বেশি থাকে না, কারণ বোরন তোমরা জানো খুবই একটা নন রিঅ্যাক্টেড এলিমেন্ট, রিঅ্যাক্ট করতে চায় না, কারণ কি বলো ওর এক তো এক্সেপশন এটা যে কোভ্যালেন্ট কম্পাউন্ড, যেটা আমরা পরে আস্তে আস্তে আসবো। যেহেতু নন রিঅ্যাক্টেড ক্রিস্টালাইন স্ট্রাকচার থাকে, আইসোহেড্রাল স্ট্রাকচার থাকে, তার জন্য তো এত বেশি ওর মেল্টিং পয়েন্ট, তাই জন্য এটা খুব বড় এক্সেপশন। যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে বোরনের মেল্টিং পয়েন্ট এত বেশি কেন, বাকি প্রথম কথা তোমরা বলবে দিস টু স্মল স্ট্রাকচার, স্মল সাইজ হয়ে তবে নন রিঅ্যাক্টেড, প্লাস এটা পাউডার ফর্মে পাওয়া যায় না, মানে নট অ্যামারফাস, অ্যামারফাস তো হয় না, ঠিক আছে, অ্যামারফাস নয়। আইসোহেড্রাল স্ট্রাকচার তৈরি করে। ইন্টারনেটে একটু আইসোহেড্রাল স্ট্রাকচারটা দেখবে, যদি তোমাদের খুব ভালো করে আঁকতে পারো তো ভেরি গুড, যদি না আঁকতে পারো তো কোনো সমস্যা নেই, তুমি শুধু স্ট্রাকচারের নামটা লিখে তাও এনাফ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার গ্যালিয়ামের এত কম কেন? বেশ তো আস্তে আস্তে কমছিল, ঠিক আছে, কমছিল, এখানে এত কমে গেল। দেখো তুমি যদি এটাকে বাদ দিয়ে দাও, দেখো এরপর এটা কম আছে, এখানে একটু বেশি আছে, এইটা তো বেশিটা আমি পরে আসছি। প্রথমে এইটার এত কম কেন? প্রথম কথা, যেমন বোরনে আইসোহেড্রাল স্ট্রাকচার হয়েছে, গ্যালিয়াম কেমন স্ট্রাকচার ফর্মেশন করে? গ্যালিয়ামটা না এত বাজে ধরনের দেখতে লাগে। গ্যালিয়াম একটা স্ট্রাকচার ফর্ম করে ডাইমারের, একটা এরকম ডাইমার টাইপের স্ট্রাকচার ফর্ম করে। যেহেতু ডাইমার স্ট্রাকচার ফর্ম করে, তাই জন্য কি হয়, ওদের ভাঙা খুব সোজা হয়ে যায়, এত সোজা হয়ে যায় যে ওদের মেল্টিং পয়েন্টটা মানে খুবই কম। এটা একটা এক্সেপশন। এবার দ্বিতীয় কথা, এদের দুজনের মধ্যে কি সমস্যা? এদের দুজনের মধ্যে যদি কিছু সমস্যা খুঁজে না পাও, চিপকাবে এটা ডি এ, কোনো সমস্যা নেই। শিল্ডিং এফেক্ট এর বেশি, এইখানে শিল্ডিং এফেক্ট কম, তাই জন্য আমার অ্যাট্রাকশনটা বেশি, এখানে অ্যাট্রাকশনটা বেশি, এখানে অ্যাট্রাকশনটা কম। যেখানে আমার অ্যাট্রাকশন কম সেখানে আমার ক্রিস্টালাইন স্ট্রাকচার হবে, তাই জন্য ওর একটু মেল্টিং পয়েন্টটা বেশি হয়ে গেল। তোমাদের এখানে শিল্ডিং এফেক্ট চিপকে দেবে, কোনো সমস্যা নেই। এদের দুজনের মধ্যে খুব একটা বেশি এক্সেপশন আসেও না। মেনলি তোমাদের এইটা নিয়ে জিজ্ঞাসা করে আর এইটা নিয়ে জিজ্ঞাসা করে, এই দুটো নিয়ে খুব একটা জিজ্ঞাসা করে না। যদি জিজ্ঞাসা করে তোমরা শিল্ডিং এফেক্ট চিপকে দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আরো আমাদের অনেক ফিজিক্যাল প্রপার্টিজ আছে, একটা ভিডিওতে আমরা কমপ্লিট করতে পারবো না। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু ফিজিক্যাল প্রপার্টিজ দেখবো, এবং আস্তে আস্তে আমরা ফিজিক্যাল প্রপার্টিজ থেকে কেমিক্যাল প্রপার্টিজ দিকে আসতে থাকবো, ঠিক আছে। আজ পর্যন্ত এতটাই, থ্যাংক ইউ।